অধ্যায় ১২ আমি এবং আমাদের গল্প। মাহমুদুর রহমান, কিংসফিল, মেলবোর্ন, ভিক্টোরিয়া। ২০১২ সালের এক দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে পিক আপ করতে গিয়েছি বিশপ স্ট্রিটে। ওর স্কুল আমার বাসা এডগার স্ট্রিটের পরের গুলিতে, হাঁটা দূরত্বে। মেয়েকে স্কুল থেকে গল্প করতে করতে ফিরছিলাম। লক খুলে ঘরে ঢুকেই একটা বিরাট ধাক্কা খেলাম। প্রায় ৬.৫ ফুট লম্বা এক আফ্রিকান চোর আমার ল্যাপটপ কোলে নিয়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। আমার মেয়েটা ভয়ে চিৎকার করে বেলকনির দিকে ছুটে গেল। ওকে ভয় পেতে দেখে ভীষণ রাগ হলো আমার। এটা সম্ভবত স্বভাব সুলভ পিতৃত্ব যে সন্তানের ওপর বিপদ এলে শত্রুপক্ষ কত শক্তিশালী সে হিসেব থাকে না। চোরটাকে কড়া গলায় জিজ্ঞেস করলাম, আমার ঘরে কি করছিস? কালো পাহাড় আমতামতা করে বলল, মানে আমি ভেবেছিলাম এটা আমার বন্ধুর বাসা। বন্ধুর বাসায় জানালা ভেঙে ঢুকলি কেন? জানতে চাইলাম। সে বলল, দেখো মাইট, এই রইল তোমার ল্যাপটপ, আমাকে আর ট্রাবল দিও না, আমি চলে যাচ্ছি। তুই কোথাও যাচ্ছিস না, আগে তোর পুরা বডি সার্চ করব, তুই হয়তো ছোটোখাটো কোনো দামি জিনিস চুরি করেছিস, বললাম আমি। আমার উদ্দেশ্য ছিল লোকটাকে কথার ফাঁদে আটকে রেখে সময় নেওয়া, যাতে লোকজন জড়ো করে ওকে পুলিশে দিতে পারি। চোরটা নেশার ঘোরে দুলছিল। আমার কথা উপেক্ষা করে দরজা খুলে হাঁটা ধরল। এরপর আমারও কি হলো জানি না, পিছন থেকে তার গেঞ্জির গলা টেনে ধরলাম আর পাশের বাড়ির ডেভিডকে ডাকতে লাগলাম। ৩-৪ বার ডেকেও তার সাড়া পেলাম না। হয়তো হিয়ারিং এইড খুলে বাথটাবে গলা ডুবিয়েছে বুড়োটা, অথবা কে জানে ঘুমোচ্ছে হয়তো। শেষে চোরকে বললাম, দাঁড়া, আগে তোকে চেক করে নি, তারপরে দেখা যাবে। ওর তুলনায় লিলিপুট সাইজের একটা লোকের সাহস দেখে চোরটা মনে হয় ভড়কে গিয়েছিল। সুবোধ বালকের মতো ২ হাত তুলে সারেন্ডারের ভঙ্গিতে দাঁড়ালো। ডান হাতে প্রায় ১ হাত লম্বা স্ক্রুড্রাইভার, যেটা দিয়ে সে জানালার ফ্রাই স্ক্রিন খুলে ঢুকেছে। জিনিসটা স্রেফ নামিয়ে আনলে আমি শেষ। জেদের বসে সেটাকে পাত্তা না দিয়ে আমি তার পকেটগুলো সার্চ করতে লাগলাম। কিছুই পেলাম না। শেষ পর্যন্ত ব্যাটাকে আটকে রাখার আর কোনো রাস্তা না পেয়ে বললাম, যা ভাগ। চোরটা হেঁটে হেঁটে তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি পকেট থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করে তার পিছে পিছে হাঁটতে লাগলাম। সে তার গাড়ির দরজা খুলে ঢুকার আগে আমার দিকে ফিরে তাকিয়ে বিরক্তি ভরে জানতে চাইল, হোয়াট এলস ইউ ওয়ান্ট মাইট? ওই সুযোগে আমি ওর গাড়ির নাম্বার প্লেট সহ ওর চমৎকার একটা ছবি তুলে ফেললাম। তারপর বললাম, নাথিং ম্যান, জাস্ট গেট আউট হিয়ার। ওদিকে পাশের বিল্ডিং, যেখানে আরেক বাংলাদেশি ফ্যামিলি থাকেন, সেখান থেকে মহিলারা সব দেখছিলেন। তাদের মধ্যে আমার বাচ্চার মাও ছিলেন, কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেননি। এমনকি বুদ্ধি করে কেউ 000-তে কলও করেননি। আমি নিজেই আমার ল্যান্ডলর্ডকে ফোন করে ডেকে এনে বললাম, ভিক, তোমার বাড়ির জানালা ভেঙে চোর ঢুকেছে, দেখো। রাশিয়ান বুড়োটা বেশ হতভম্ব হলো, কারণ এসব চুরিধারের সাথে ওরা ফ্যামিলিয়ার না। বললাম, হা করে দেখছো কি, আমায় নিয়ে থানায় চলো। পাশের বিল্ডিংয়ের আলামিন ভাই বিকেলবেলা বাসায় এলেন। সালাম শেষে লাজুক হেসে বললেন, ভাই, আপনার বাসায় এত বড় একটা ঘটনা ঘটল, আর আমি প্রতিবেশী হয়েও আপনার পাশে দাঁড়াতে পারলাম না, খুব আফসোস লাগছে ভাই। আলামিন ভাই প্রায় ৪-৫ মাস ধরে আমার পাশের বিল্ডিংয়ে থাকছেন। তিনি বাঙালি হওয়া সত্ত্বেও তার সাথে আমার দেখা সাক্ষাৎ তেমন একটা হয় না। এর পিছনে বড় কারণ হলো তিনি প্র্যাকটিসিং মুসলিম, আর আমি তখন প্র্যাকটিসিং জাহেল। ভূমিকা শেষ করে ঘটনার বৃত্তান্ত জানতে চাইলেন তিনি। সব শুনে টুনে চলে যাওয়ার আগে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেন। তারপর মুচকি হেসে বললেন, সন্ধ্যায় আসেন না আমার বাসায়, চা খেতে খেতে গল্প করা যাবে। প্রথম পরিচয়ে ভাইকে এত ভালো লাগলো যে আগে পিছে কিছু না ভেবেই সম্মতি দিলাম। তখন বুঝতে পারিনি, এখন বুঝি যে ওই দাওয়াত স্রেফ চায়ের দাওয়াত ছিল না। ওটা কোনো খুশ গল্প, ক্রিকেট, রাজনীতি, হলিউড বলিউড, গিবত, কূটনামি বা বায়বীয় ফিলোসফি ঝাড়ার আড্ডার দাওয়াত ছিল না। ওই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্যে বিশেষভাবে সাজিয়ে রেখেছিলেন, যেন আমি আমার গোটা জীবনের দিকে ফিরে তাকাতে পারি, জীবনের অর্থ বোঝার চেষ্টা করি, আর সে অনুযায়ী কর্মপন্থা স্থির করতে পারি। এটা তিনি সুবহানাহু ওয়া তাআলা সবার জন্যেই করেন। সবার জীবনেই দৃষ্টান্তমূলক ঘটনা বারবার ঘটে।
তারপরেও সবাই তা থেকে শিক্ষা নেয় না। সে যাই হোক, কথা মতো গেলাম সন্ধ্যাবেলা। আলামিন ভাই আমাকে এমনভাবে হাসি মুখে ঘরে এনে বসালেন যেন তিনি আমার কতকালের বন্ধু। টুকটাক আলোচনার ফাঁকে আমাকে চা নাস্তায় ব্যস্ত রেখে একটা ডকুমেন্টারি ভিডিও অন করে দিলেন। এরপর আর কারো মুখে কোনো কথা নেই। ভিডিওটা আদনান ওক্তার নামের একজন তার্কিশ লেখকের, যাকে অনলাইনে সবাই হারুন ইয়াহিয়া নামে জানে। সেটা ছিল মায়ের পেটের ভেতরে ভ্রূণের জন্ম ও পরিপূর্ণ মানব সন্তান হয়ে বেড়ে ওঠার গোপন রহস্যের ভিডিও, যাকে বলা হয় অ্যামব্রিওলজি। বিজ্ঞান তার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে রহস্যগুলো জানতে পেরেছে মাত্র অর্ধ শতাব্দী বা তারও কম সময় আগে, সেই একই রহস্য নিখুঁত ও নির্ভুলভাবে বর্ণনা করা আছে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া কুরআনে। এই ভিডিওতে মানব জন্মের প্রতিটা স্টেজ এবং সে সম্পর্কে কোরআনের বর্ণনাগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। ভিডিওর ডেসক্রিপশন আর কোরআনের আয়াত যখন মিলে যাচ্ছিল, আমি তখন যেন অন্য কোনো দুনিয়ায়। আমার গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠছিল, কারণ আমি জানি এই কোরআন কখনো পরিবর্তন হয়নি, এমনকি একটা দাড়ি কমাও নয়। আমাকে এর আগে কেউ এভাবে কোরআনের কোনো আয়াতকে ব্যাখ্যা করে শোনায়নি। কোরআনের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, অলৌকিকত্ব, এর গভীরতা, এর প্রজ্ঞা, এর রচনাশৈলী কখনই আমি দেখিনি এর আগে। সুবহানাল্লাহ। যেহেতু এর প্রতিটি আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাই এর কোথাও কোনো ভুল থাকা সম্ভব নয়। অতএব কোরআনে বর্ণিত বিচার দিবস, জান্নাত, জাহান্নাম, সৎ কাজের পুরস্কার, পাপ কাজের শাস্তি, এগুলো সবই সত্য। আমার পাপের পাহাড়ের দিকে পিছু ফিরে আতঙ্কিত বোধ করলাম, কাঁদলাম, তওবা করলাম আর শপথ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আর একটা ফরজ সালাত বাদ দেব না। তারপর শুধু ত্যাগ আর যোগের ইতিহাস, কুরআন আর সুন্নাহকে একটু একটু করে জানতে চাওয়ার ইতিহাস, এগুলো ভালো লাগার ইতিহাস, ভালোবাসার ইতিহাস। এটাই আমার হুজুর হবার ইতিহাস।